সমনিফেরাস পয়জনগুলোর মধ্যে অন্যতম ওপিয়াম বা যাকে আমরা আফিম নামেও চিনি, এটা নিয়ে আলোচনা করব। সমনিফেরাস পয়জন মানে সে সকল পয়জন যেগুলো স্লিপকে ইনডিউস করে। তো দেখা যায় যে ওপিয়াম এবং এটার যে ন্যাচারাল এবং সিনথেটিক ডেরিভেটিভস, অর্থাৎ ওপিয়াম থেকে আমরা ন্যাচারালি বা সিনথেটিক্যালি আর্টিফিশিয়ালি তৈরি করে যে সকল অ্যালকালয়েডস পাই, যেমন ন্যাচারালি আমরা মরফিন পাইতে পারি, তারপরে সিনথেটিকভাবে আমরা প্যাথিডিন পাইতে পারি। তো এই যে অ্যালকালয়েডসগুলো আমরা পাইতে পারি ওপিয়াম এবং ওপিয়াম থেকে যেগুলো পাইতে পারি, এগুলাকে আমরা কি বলি? সমনিফেরাস এজেন্টস বা সে সকল পয়জনস যেগুলো আমাদের স্লিপকে ইনডিউস করতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে ওপিয়াম জিনিসটা কি? ওপিয়াম আসে কই থেকে? ওপিয়াম হচ্ছে পপি প্লান্ট বা যাকে আমরা বলি পেপাভার সমনিফেরাম যে প্লান্ট, এই প্লান্ট থেকে মেইনলি আমরা পাই। এই প্লান্ট থেকে একটা ড্রাইড বা শুকনা একটা অবশিষ্টাংশ বা এক্সট্রাক্ট আমরা কালেক্ট করি। কীভাবে কালেক্ট করি সেটা আমরা জানবো। এই যে পপি প্লান্টের কথা আমরা বললাম, এই পপি প্লান্টটা সাধারণত 1 মিটার হাইটের হয়। লিভসগুলা অবলং বা আয়তকার হয় বা পাতাগুলো আয়তকার টাইপের হয় এবং ইরেগুলারলি টুথ থাকে, মানে দাঁত টাইপের ইরেগুলার মার্ক থাকে এবং কিছুটা স্লাইটলি লোবও থাকে কিন্তু সেখানে। ফ্লাওয়ারগুলা লার্জ থাকে এবং ফ্লাওয়ারগুলো হচ্ছে ব্লুইশ হোয়াইট হইতে পারে, পার্পল হইতে পারে, অথবা শুধু হোয়াইটও হইতে পারে। এবং প্রতিটা প্লান্টে খুবই ইম্পর্টেন্ট 5 থেকে 10টা ক্যাপসুলস কিন্তু থাকে। আর এই যে আমরা ফ্রুটের কথা বললাম পপি প্লান্টে, তো এই ফ্রুট ক্যাপসুলগুলা, এই যে ক্যাপসুলগুলো বললাম, এগুলোকে আমরা বলি ফ্রুট ক্যাপসুল। তো এই ফ্রুট ক্যাপসুলগুলা যখন রাইপ হয়ে যাবে, পাইকা যাবে, তখন কিন্তু এটা টক্সিক না। এটা মেইনলি যখন আনরাইপ অবস্থায় থাকে তখনই কিন্তু এই টক্সিক পার্টটা আমরা পাইতে পারি, যেটা আমরা জানবো। পাকা যে পপি প্লান্টগুলার যে পপি ফ্রুটগুলার যে বা ক্যাপসুলগুলার যে সিড থাকে, বিচি থাকে, এগুলাকে আমরা পোস্ত দানাও বলে থাকি। তো এগুলা নন পয়জনাস, এটা কুকিংয়ে ব্যবহার করা হয়, এটা নিয়ে আমি একটু পরে জানবো। এই যে পপি প্লান্টটা, তো এটা চাষের জন্য কিন্তু লাইসেন্স লাগবে এবং লাইসেন্স তো অবশ্যই বাংলাদেশ সরকার থেকে দিবে। তো সাধারণত দেখা যায় এই যে গাঁজা বা ক্যানাবিস ইন্ডিকা বা এই যে আফিম বা ওপিয়াম, এগুলা চাষের জন্য কিন্তু লাইসেন্স দেওয়া হয় না। কিন্তু দেখা যায় যে লাইসেন্স ছাড়াও পার্বত্য এলাকা যেমন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে কিন্তু গোপনে এই আফিম বা ওপিয়াম চাষ করা হয়। এবং গাঁজা গাছের চাষ সাধারণত কুষ্টিয়ার দৌলতপুরের চরে কিন্তু চাষ করা হয়, মানে লুকায় আসলে, এটা কিন্তু অ্যালাউড না। এবং মায়ানমার, আফগানিস্তান, ভারত, এই 3টাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে, কারণ এখানে লাইসেন্স নিয়ে গাঁজা গাছের চাষ করা হয় বলে এটাকে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেল বলি। আর মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, এর চোরাচালানি বেশি হয়, এই জন্য এই 3টা দেশকে আমরা গোল্ডেন রুট বলি। অপিয়াম কালেকশনের যে ন্যাচারাল ওয়েটা আমরা বললাম যে কি করা হয়, যে ফার্স্টে ক্যাপসুল যখন গাছে আনরাইপ অবস্থায় থাকে তখন ক্যাপসুলে মাল্টিপল লঙ্গিটিউডিনাল ইনসিশন দেওয়া হয়। সো লঙ্গিটিউডিনাল আমি বিভিন্ন কাট দিব বেশ কয়েকটা, এবং এরপরে একটা পাত্র নিচে রাখলে যে হোয়াইট জুসটা জমা হয় তা কালেক্ট করে বাতাসে বা রোদে শুকালে আমরা আফিম পাই বা অপিয়াম পায়া থাকি। যে পপি সিডসের নাম হচ্ছে পোস্তদানা, এটাকে ইন্ডিয়াতে খাসখাসও বলে। এই যে পোস্তদানা, এটা কিন্তু নিউট্রিশিয়াস, মানে এটাতে নিউট্রিশন পাওয়া যায়, যেমন হচ্ছে এটা হোয়াইট হয় এবং হার্মলেস হয়, এটা ডিমালসেন্ট হিসেবেও কাজ করে এবং এটা নিউট্রিটিভ ভ্যালুও আছে, যেহেতু এটা ফুড হিসেবে আমরা ইউজ করতে পারি। ফুড হিসেবে কোথায় ইউজ করতে পারি, যেমন এই পপি সিডসগুলা বা বীজগুলা কিন্তু আমরা অয়েল তৈরি করতে ইউজ করতে পারি, যা রান্নার কাজে ব্যবহার করা যায়। এবং গাছটা যদি শুকাই যায় তাহলে সেটাকে কিন্তু আমরা জ্বালানি হিসেবে ইউজ করতে পারি। তাহলে পপি গাছের সব কিছু কিন্তু ইউজ করা যায়, মানে কোনো ঝামেলা নেই। কিন্তু যখন আনরাইপ ক্যাপসুল থাকে, হোয়াইট জুসটা আমরা কালেক্ট করি, পরে সেটা ইভাপোরেট করে আফিম বা অপিয়াম তৈরি করি, সেটাই জাস্ট খারাপ। কারণ আফিম মেইনলি অ্যাডিকশন তৈরি করে এবং এটা পয়জনাস। অপিয়াম বা আফিম কিভাবে কাজ করে, এটার মেকানিজম অফ অ্যাকশনটা কেমন? এটা হচ্ছে সিএনএস ডিপ্রেশন করে এবং ফলে যেটা হয় যে মেইনলি এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে পন্টাইন এবং মেডুলারি রেসপিরেটরি যে সেন্টারগুলো আছে, তো এগুলাকে হচ্ছে ইনহ্যাবিট করে, ফলে রেসপিরেশনে একটা প্রবলেম হয় এবং সেই প্রবলেমের থেকে রেসপিরেটরি ফেইলিওর হওয়াটাই হচ্ছে মোস্ট কমন কজ অফ ডেথ এই অপিয়ামের ফলে। এবং পাশাপাশি এটা অ্যানালজেসিয়া বা ব্যথা উপশমে কাজ করে এবং এটা হাইপনোসিসও করতে পারে। তো এই জিনিসটা গেল। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন আমরা চলে যাব।
ক্লাসিফিকেশনে হচ্ছে আমরা এটাকে ফেনান্থ্রিন এবং হচ্ছে গিয়া আইসোকুইনিলন এই দুইটা ভাগে ভাগ করতেছি, এবং এই দুইটা ভাগে ভাগ করে আমরা ফেনাইনথ্রাইন যে গ্রুপটা আছে সেই গ্রুপের ন্যাচারাল, সেমিসিনথেটিক, সিনথেটিক এভাবে আমি ভাগ করতে পারি। তারপরে আইসোকুইনিলনের ন্যাচারাল, সেমিসিনথেটিক, সিনথেটিক এভাবে আমি বলতে পারি। যেমন ফেনান্থ্রিন গ্রুপের ন্যাচারালের মধ্যে আছে মরফিন, কোডেইন, থেবেইন এগুলা। যেমন আইসোকুইনিলনের মধ্যে ন্যাচারাল আছে নার্কোটিন, নার্সেইন, প্যাপাভেরাইন। তারপরে ফেনান্থ্রিন গ্রুপের সেমিসিনথেটিকের মধ্যে আছে বেনজাইল মরফিন, অক্সিমরফিন, হাইড্রোমরফিন, ডিহাইড্রোমরফিন, ডায়াসিটাইল মরফিন। সবগুলো মরফিন দিয়ে আমরা এইভাবে মনে রাখবো, মনে হতে পারে অনেকগুলা, বাট সব মনে রাখা সহজ। হ্যাঁ, থেকে আইসোকুইনিলনের মধ্যে এই যে যেমন ন্যালোরফিন, তারপরে হাইড্রোকোডন বা ডিহাইড্রোকোডেইন, এই জিনিসগুলো আমরা একটু ভালো করে মনে রাখবো। সিনথেটিকটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সিনথেটিকের মধ্যে আবার প্যাথিডিন, হাইড্রোক্সাইল প্যাথিডিন, আর এই আইসোকুইনিলনের মধ্যে আছে আবার নমেথেডন, আলফা মেথাডন, এই জিনিসগুলো। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ন্যাচারাল যে ডেরিভেটিভগুলো আছে, অর্থাৎ ন্যাচারাল আমি অপিয়াম থেকে যে যে জিনিসগুলো পাবো সেগুলোকে বলতেছি ন্যাচারাল ডেরিভেটিভ। যেমন এই সকল জিনিসগুলোকে আমরা বলি অপিয়েটস। ঠিক আছে, যেমন হচ্ছে আমি মরফিন, কোডেইন, থেবেইন এইগুলো কিন্তু অপিয়েটস, টি এখানে। হ্যাঁ, আর সিনথেটিক যেগুলা যেমন প্যাথিডিন বা মেথাডন এগুলো হলো গিয়ে অপিওয়েটস, ডি এখানে কিন্তু ডি। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আমাদের জানতে হবে যে পিন পয়েন্ট পিউপিল, মানে পিউপিলটা একেবারে কনস্ট্রিক্টেড, একেবারে পিন পয়েন্ট হয়ে গেছে, খুবই পিচ্ছি হয়ে গেছে, নর্মাল অবস্থায় তো নাই, একেবারে পিন পয়েন্ট হয়ে গেছে। এটা সাধারণত ওপিসি পয়জনিংয়ে কিন্তু থাকে। আমরা যখন ওপিসি পয়জনিং পড়ছি আমরা জানছি। তার পাশাপাশি এটা কিন্তু ওপিয়াম পয়জনিংও ইম্পর্টেন্ট, যে এখানে কিন্তু পিন পয়েন্ট পিউপিল থাকে। পাশাপাশি হেড ইঞ্জুরিতে পিন পয়েন্ট পিউপিল থাকে, নিউরোসিফিলিসে, হর্নার সিনড্রোম, পন্টাইন হেমোরেজ, এই ছয়টার মতো কারণ আমি সবসময় মাথায় রাখবো, কারণ এই কোশ্চেনটা মানে খুবই ফ্রিকোয়েন্টলি ধরা হয় যে পিন পয়েন্ট পিউপিল বা খুবই কনস্ট্রিক্টেড পিউপিল কোথায় থাকে। ফ্যাটাল ডোজটা যদি জানতে চাই, অপিয়ামের ফ্যাটাল ডোজ 2 গ্রাম, মরফিনের 0.2 গ্রাম, কোডেইনের 0.5 গ্রাম। হ্যাঁ, সো যেগুলো ডেরিভেটিভ আছে সেগুলো কিন্তু খুবই কম পরিমাণে খাইলেই অনেক দেখা গেছে যে পয়জনিং বা অনেক তাড়াতাড়ি মারা যাওয়ার একটা চান্স থাকে, এবং ফ্যাটাল পিরিয়ড 6 থেকে 12 ঘন্টা। অ্যাসফিক্সিয়া বা কার্ডিয়াক ফেলিওর এইভাবে হচ্ছে পার্সেন্টটা মারা যাইতে পারে, অর্থাৎ কজ অফ ডেথ এইগুলা। ডায়াগনোসিস কিভাবে করা যাইতে পারে এখানে আমি একটু জাস্ট লিখে দিছি, এটা ইম্পর্টেন্ট না ওইভাবে, বাট দেখে নেওয়া যাইতে পারে যে অ্যাকচুয়ালি আমরা স্যাম্পল কালেকশন করবো ভিসেরা, মানে মারা যাওয়ার পরে আমি কিভাবে এটা ডায়াগনোসিস করতে পারি যে অ্যাকচুয়ালি তার হচ্ছে অপিয়াম পয়জনিং হয়েছিল। আমি ভিসেরা, ব্লাড, বাইল, ব্রেইন এগুলো কালেক্ট করতে পারি। সো এই জিনিসগুলো কালেক্ট করার পরে আমরা হচ্ছে ডিটেকশনের জন্য একটা টেস্ট করতে পারি। মার্কুইস রিয়েজেন্ট নামে একটা জিনিস আছে। আমরা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেটেড 3 মিলিলিটার এর সাথে 3 ড্রপ ফর্মালডিহাইড মিশাই এবং একটা পর্সিলাইন বাটিতে রাখি। এটাতে রাখার পরে সাসপেক্টেড যে ম্যাটেরিয়ালটা পর্সিলাইন বাটির এক সাইডে রাখবো, এবং এটার ফলে এটা পার্পল কালার দিবে। সেরকম একটা টেস্ট আছে, এই টেস্টটা আমরা হচ্ছে করতে পারি ডিটেকশনে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা যাইতে পারে। আর এই যে এটা রুট অফ অ্যাবজর্পশন কি রুটে এই অপিয়াম অ্যাবজর্পশন হইতে পারে, বা অপিয়াম এবং এর ডেরিভেটিভসগুলো অ্যাবজর্পশন হইতে পারে মিউকাস মেমব্রেনে, যে কোনো মিউকাস মেমব্রেন, বা র সারফেস লাইক উন্স, কোনো উন্স হয়েছে সেটা তো এক্সপোজড জায়গা, এবং সেখানেও কিন্তু এটা অ্যাবজর্পশন হইতে পারে। তারপর হচ্ছে হাইপোডার্মিক ইনজেকশনস, যদি ইনজেকশন দেওয়া হয় হাইপোডার্মিক, এবং ইনহ্যালেশন বাই সিগারেট এটাতেও হইতে পারে। আর ইলিমিনেশন হইতে পারে ইউরিন, ফিসেস, স্টোমাক, স্যালাইভা, মিল্ক, বাইল। সো শুধু যে ইউরিনের মাধ্যমে হয় তা কিন্তু নাই, আমরা অনেকগুলো আদার রুটও দেখতেছি এক্সক্রিয়েশনের বা ইলিমিনেশনের, মানে যেই সকল রুট দিয়ে বেরোয় যাইতে পারে, রাইট, যে ফিসেসের মাধ্যমে বেরোতে পারে, স্টোমাকের মাধ্যমে বেরোতে পারে, এবং মেটাবোলাইজ বাই লিভার। হ্যাঁ, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপর সাইন সিমটমস কি হইতে পারে? সাধারণত দেখা যায় যে অপিয়াম ওরালি নিলে 30 মিনিটের মধ্যেই সিমটমস অ্যাপিয়ার করে, এবং যদি ইনজেক্টেড ফর্মে নেওয়া হয় তাহলে, কারণ আমরা জানছি যে অনেকগুলো ফর্মে কিন্তু এটা অনেকগুলো রুটে এটা নেওয়া যায়, যেহেতু অনেকগুলো রুটে এটা অ্যাবজর্পশন হয়। সো এটা কিন্তু ইনজেক্টিভলি নিলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই কাজ করা শুরু করে দিবে বা সিমটমস অ্যাপিয়ার করবে, এবং এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেশন করে শুরুতেই, ফলে স্টেজ অফ এক্সাইটমেন্ট থাকে। তার পরবর্তী স্টেজটাকে আমরা বলি স্টেজ অফ স্টুপোর, এবং স্টুপোর জিনিসটাকে সেটা আমরা আগেই বলছিলাম যে এখানে স্টুপোর মানে হচ্ছে স্টেট অফ আনকনসিয়াসনেস, অর্থাৎ পার্সনটা অজ্ঞান হয়ে থাকে, বাট তাকে যদি ব্যথা দেওয়া হয়, পেইন দেওয়া হয়, তাহলে সে কিন্তু সেটাতে রেসপন্স করে, এটাকে বলি স্টুপোর। তারপর হচ্ছে আলটিমেটলি স্টেজ অফ নার্কোসিস অর কোমা, অর্থাৎ সে ঘুমাই যাবে।
তার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে স্টেজ অফ নার্কোসিস। সো এই 3টে স্টেজে ভাগ করে আমরা কিন্তু সাইন সিম্পটমসগুলো পড়বো, এবং এক্ষেত্রে আমরা খুব সুন্দর করে এখানে একটা চার্ট দেওয়া হয়েছে যেখানে সুন্দর করে স্টেজগুলোতে কি কি হয় সেগুলো লেখা আছে। এবং স্টেজের যে টাইটেল, যে স্টেজ অফ এক্সাইটমেন্ট, এটা থেকেই বোঝা যাচ্ছে যে পার্সনটা খুবই ভালো ফিল করবে, মনে হবে তার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক বেশি বেশি কথা বলতে ইচ্ছা হবে, খুবই মানে এক্সাইটেড, এবং রেস্টলেসনেস থাকবে, হ্যালুসিনেশন থাকবে, ফ্লাশিং অফ ফেস থাকবে, এবং পাগলামো থাকবে, এরকম একটা বিষয়। আর স্টেজ অফ স্টুপরে কি, সে আস্তে আস্তে অজ্ঞানের দিকে যাইতে থাকবে, কারণ সে তো আনকনসিয়াসনেস হয়ে যাবে, সেই জন্য তার মাথা ব্যথা হবে, বমি হবে, ভমিটিং হবে, এবং হাঁটাচলা করতে প্রবলেম হবে, এক্সারশনে প্রবলেম হবে, এবং মনে হবে যে হাত পা ভারী হয়ে গেছে, মাথা ঘুরাচ্ছে, পিউপেলটা আস্তে আস্তে পিন পয়েন্ট হইতে থাকবে, কন্ট্যাক্টেড হইতে থাকবে, ফেস লিভস এগুলো সায়ানোস্ট হয়ে যাবে, এবং চুলকানির ভাব বডিতে আসতে পারে। এবং একেবারে লাস্ট স্টেজ অফ নার্কোসিস বা স্টেজ অফ কোমাতে যেটা হবে, যে ডিপ কোমাতে চলে যাবে, এবং দেখা যায় যে এখান থেকে উঠানো পেশেন্টকে খুবই টাফ, যদি ভালো লেভেলের পয়জনিং হয়ে যায়, এবং মাসেল খুবই মানে তুলতুলে হয়ে যায়, ফ্লাসিড হয়ে যায়, রিল্যাক্সড হয়ে যায়, সব রিফ্লেক্স বাতিল হয়ে যায় বা রিফ্লেক্স থাকে না, ফেসটা সাদা হয়ে যায়, মানে মরার মতো একটা অবস্থা ক্রিয়েটেড হয়ে যায়, পিন পয়েন্ট পিপিল থাকে, তারপর হচ্ছে সিক্রেশনগুলা বন্ধ হয়ে যায়, সোয়েট বা ঘাম থাকে কিছুটা, এবং স্কিন কোল্ড হয়ে যায়। পাশাপাশি হচ্ছে গিয়ে টেম্পারেচার কমে যায়, যেহেতু বডি ঠান্ডা হয়ে যায়, বিপি কমে যায়, পালস কমে যায়, এবং ব্রিদিংও কমে যাবে। সো আলটিমেটলি ডেথ হয়ে যাবে কিন্তু যদি ডিপ কোমা হয়ে যায়, অ্যাসফেক্সিয়া, কার্ডিয়াক ফেলার হয়ে যায়। এখন ট্রিটমেন্ট আমি কি দিতে পারি? ট্রিটমেন্ট হচ্ছে রেসপিরেটরি সেফগার্ড বা এবিসি যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো তো অবশ্যই মেকশিওর করতে হবে, স্পেশালি তার রেসপিরেটরি সিস্টেমটাকে সেফগার্ড করতে হবে, জন্য ক্লিয়ারিং দ্য এয়ারওয়ে বাই সাকশন, এয়ারওয়ে ক্লিন করতে হবে। তারপর হচ্ছে অক্সিজেন ইনহালেশন করতে হবে, এন্ডোটেকেল টিউব ইন্টিউবেশন এবং আর্টিফিশিয়াল রেসপিরেশন যদি লাগে সেটাও দিতে হবে, এবং গ্যাস্ট্রিক ওয়াশ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। হ্যাঁ, যেই রুটেই নেক, সে মানে ইনজেক্টেবল নেক, ওরালি নেক, যেই রুটেই নেক, আমার কিন্তু স্টোমাক ওয়াশ দিতেই হবে, এবং 1:5000 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে হচ্ছে মানে আমরা হচ্ছে এটা স্টোমাক ওয়াশ দিই। এবং এই স্টোমাক ওয়াশ নিয়ে আমরা হচ্ছে জেনারেল কনসিডারেশন, অর্থাৎ প্রথম যে ভিডিওটা টক্সিকোলজির একেবারে বেসিক, সেই জায়গায় কিন্তু স্টোমাক ওয়াশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো ওই ভিডিওটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, তারপরে অ্যান্টিডোটটা বা স্পেসিফিক যে ট্রিটমেন্টটা এটার জন্য স্পেসিফিক, সেটা হচ্ছে ন্যালোক্সন। হ্যাঁ, ন্যালোক্সন দিতে হবে, এই ড্রাগটা দিতে হবে 0.5 ইন্ট্রাভেনাসলি দিতে হবে, এবং এটা একটা ফিজিওলজিক্যাল অ্যান্টিডোট আমরা পড়ছিলাম ওই ভিডিওটাতেই, অর্থাৎ একেবারে জেনারেল কনসিডারেশন অফ টক্সিকোলজিতে অ্যান্টিডোট বিভিন্ন টাইপের হয়, ফিজিওলজিক্যাল, কেমিক্যাল, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে ভিডিওটা দেখে নিব। আচ্ছা, তারপর হচ্ছে মিথাইল অ্যামফেটামাইন দেওয়া যেতে পারে, এটা ডিফারেন্ট অর্গানে স্টিমুলেন্ট হিসেবে কাজ করে, 10 থেকে 20 মিলিগ্রাম দেওয়া যেতে পারে, এবং 20 মিলিগ্রাম ম্যাক্সালফ দেওয়া যেতে পারে, যাতে হচ্ছে বাবেলটা ক্লিয়ার থাকে ওপিয়েট থেকে। হ্যাঁ, এই জন্য ম্যাক্সালফ দেওয়া যেতে পারে। আর অ্যান্টিবায়োটিক্স যাতে পালমোনারি ইনফেকশন না হয় এই জন্য দেওয়া যেতে পারে। আর ফ্লুইড কারেকশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এগুলা যাতে না হয়, এই জন্য ফ্লুইড দিয়ে পেশেন্টকে কিন্তু অবশ্যই বাঁচায় রাখতে হবে। এবং স্টোমাক ওয়াশ ফ্রিকোয়েন্টলি ক্যারিড আউট করা হয় কেন অপিয়াম পয়জনিং? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখা যায় যে অপিয়াম বা মরফিন এটা কিন্তু রিসিক্রেটেড হয়। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে রিসিক্রেটেড হয় জিআইটিতে অ্যাবজর্পশন হওয়ার পরেও, এবং গ্যাস্ট্রিক লাভাস এর জন্য কিন্তু দিতে হবে, যদিও সে ইনজেক্টেবল নিস। আমরা কি জানি যে আমরা হচ্ছে গ্যাস্ট্রিক ওয়াশ কেন দিই, যে যেই পয়জনগুলা কি হয় নাই, যে পয়জনগুলো হলো গিয়ে অ্যাবজর্পশন হয় নাই, ওই পয়জনগুলাকে আমরা নিয়ে আসবো, অ্যাবজর্পশন হওয়ার আগেই আমি হচ্ছে বাহিরে বাইর করে নিয়ে আসবো গ্যাস্ট্রিক লাভাস দিয়ে বা গ্যাস্ট্রিক ওয়াশ করে। কিন্তু দেখা যায় যে আমি ধরলাম যে আমি ইনজেক্টেবলি এটা নিছি, বা এই মরফিন বা এই যে অপিয়াম এটা নেওয়া হয়েছে, তো তখন কি হবে, অ্যাবজর্পশন যদি হয়ও তারপরেও কিন্তু এটা আবার রিসেক্রেটেড হইতে পারে, এজন্য জিআইটিতে রিসেক্রেটেড হইতে পারে, এজন্য স্টোমাক ওয়াশ রিপিটেডলি কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, যাতে এটা খুবই ইম্পর্টেন্ট যে যাতে। আর কোমা ককটেল দেওয়া যেতে পারে। কোমা ককটেল কখন দেওয়া হয় মনে রাখবো, যে যখন আমি অ্যাকচুয়ালি পয়জনটা কি পয়জন, আমি পয়জনটা আইডেন্টিফাই করতে পারিনি যে পার্সনটা কি পয়জন খাইছে। সো ওই আইডেন্টিফাই না করতে পারলে, এবং আমি দেখতেছি পার্সনটা কোমাটাস্ট হয়ে গেছে, পার্সনটা কোমায় চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে, একেবারে মানে নার্কোসিসে চলে গেছে, তখন কিন্তু আমি আননোন পয়জনের ক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই কোমা ককটেল ইউজ করতে পারবো। এবং কোমা ককটেলের কম্পোনেন্ট কি, 100 ml 50% গ্লুকোজ থাকে, 100 মিলিগ্রাম থায়ামিন থাকে, এবং 2 মিলিগ্রাম ন্যালোক্সোন থাকে। এটা আইভি দেওয়া হয় সাধারণত, এবং এটা কিন্তু দেখা যায় যে
কেন যে কোনো পয়জনের ক্ষেত্রেই দেওয়া যায়, কারণ এটা দেখা যায় বডির ওরকম কোনো হার্ম কিন্তু ক্রিয়েট করে না, যে কোনো পয়জনের ক্ষেত্রে এটা এফেক্টিভ হইতে পারে, স্পেশালি যারা কোমাটোস তাদের ক্ষেত্রে। এবং পোস্টমর্টেম ফাইন্ডিংস আমি কি পাবো, এক্সটার্নাল ফাইন্ডিংস পাবো, ইন্টারনাল ফাইন্ডিংস পাবো। এক্সটার্নালে দেখা যেতে পারে যে ফেস, নেলস এগুলো সায়ানোস্ট হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে সায়ানোসিস থাকে, এটা ইম্পর্টেন্ট। মাউথ নোজ দিয়ে ফ্রোদিং হইতে পারে, ফ্রোদি ডিসচার্জ হবে, হ্যাঁ, মানে ফেনা ফেনা বেরোবে, যেটা আমরা বাংলায় বলি। এবং যে পোস্টমর্টেম যে স্টেইনিংটা হয়, ওই স্টেইনিংটা বা কালারেশনটা কিন্তু প্রমিনেন্ট হবে, স্পষ্ট বোঝা যাবে। এবং মাউথ ওপেনিং দ্য চেস্ট, আমরা যখন চেস্টটা ওপেন করবো তখন কিন্তু আমরা ওপিয়ামের একটা স্মেল পাবো, ওইটা একটা স্মেল থাকবে, ওইটা পাবো। ইন্টারনাল ফাইন্ডিংস আমরা দেখবো যে ট্রাকিয়া, ব্রঙ্কা এগুলো তো কনজেস্টেড থাকবেই, এবং এখানে ফ্রদও পাওয়া যাচ্ছে। স্টোমাকে হচ্ছে ওপিয়াম পাওয়া যাইতে পারে। তারপর হচ্ছে লাং ইডেমেটাস থাকবে, কনজেস্টেড থাকবে। হার্ট হচ্ছে রাইট সাইড ফুল থাকবে, লেফট সাইড এমটি থাকবে, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। রাইট সাইড কিন্তু শান্ত ফুল থাকবে এবং লেফট সাইড এমটি থাকবে। অ্যাবডোমিনাল অর্গানসগুলো কনজেস্টেড থাকবে, ব্রেন কনজেস্টেড। এবং ব্লাড শান্ত ডার্ক হয় এবং ফ্লুইড হবে, হ্যাঁ, ডার্ক হবে, ফ্লুইড হবে, একেবারে যে জমে গেছে এরকম না। আর মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স তাহলে কি, শান্ত দেখা যায় যে এটা কিন্তু সুইসাইডাল পয়জন, হ্যাঁ। এটা যদি বলা হয় কি পয়জন, আস্তে আস্তে সুইসাইডাল পয়জন, আইডিয়াল সুইসাইডাল পয়জন বলা হয় সাধারণত, কারণ এটা কিন্তু পেইনলেস ডেথ করে, এবং যারা সুইসাইড করে ওরা তো চায় যে আমি ব্যথা না পেয়ে মারা যাবো, মানে এই জন্য এটা একটা আইডিয়াল পয়জন কিন্তু সুইসাইডাল। আইডিয়াল সুইসাইডাল, আইডিয়াল হোমিসাইডাল পয়জন কোনগুলো, এগুলো কিন্তু যেমন আইডিয়াল হোমিসাইডাল পয়জন আর্সেনিক। সো এরকম বেশ কিছু জিনিস কিন্তু আমরা কিন্তু পড়াশোনা করছি বা করব, তখন আমরা জানবো। আচ্ছা, তারপরে হোমিসাইড এটা রিয়ারলি ইউজ করা হয়, কারণ এটা একটা বিটার টেস্ট থাকে, ক্যারেক্টারিস্টিক অর্ডার থাকে, এবং অ্যাক্সিডেন্টাল যে অপিয়াম সেটা কিন্তু কমন, হ্যাঁ। এটা রিয়ারলি ক্যাটেল পয়জন হিসেবে ইউজ করা যেতে পারে। এবং দেখা যায় যে নার্ভগুলোকে রিল্যাক্স করতে, কোনো একটা কারেজিয়াস কোনো কিছু করতে, নিজেকে ডিপ্রেশন থেকে দূরে রাখতে অনেকে এটা নিতে পারে, হ্যাঁ, নিজেকে কুল রাখতে, রিল্যাক্স রাখতে। রেস হর্সগুলা আছে, অর্থাৎ যে সকল হর্সগুলাকে কাজে ব্যবহার করা হয় সেই রেস হর্সগুলাতে এগুলো ইউজ করা যাইতে পারে, তাদের পারফরমেন্স যাতে ভালো হয়, হ্যাঁ। এরপরে আমরা জানবো যে ক্রনিক অপিয়াম যে পয়জনিং সেটা হচ্ছে কেন হয় বা সেটাতে কি হয়। যারা অনেক দিন ধরে মরফিন নিচ্ছে, সাধারণত দেখা যায় ইয়াঙ্গার এজ থেকে এটা নিচ্ছে, সো তাদের ক্ষেত্রে এরা 3 মিলিগ্রাম পার ডেও কিন্তু টলারেট করতে পারে, হ্যাঁ। তার মানে কি, তারা যেহেতু অনেকদিন ধরে নিচ্ছে তাদের টলারেশন বা টলারেন্সটা বেশি, এবং এদের ক্ষেত্রে বেশ কিছু সিমটমস থাকবে, যেমন ড্রাই স্কিন থাকবে, এবং উইথ হিল্ড অ্যাবসেসেস, ট্যাটু মার্কস থাকবে, নিডেল প্রিক মার্কস থাকতে পারে, রেস্টলেস, ইরিটেবল, লস অফ মেমোরি থাকবে, মেন্টাল ফ্যাটিগ, ইন্টেলেকচুয়াল মোরাল ডিগ্রেডেশন থাকবে, কনস্টিপেশন, কন্ট্রাক্টেড পিউপিল, ইমাসিয়েশন মানে কি, একেবারে শুকনা হয়ে গেছে, কাঠের মতো শুকনা আমরা বাংলায় বলি। তারপরে ইম্পোর্টেন্স বা বন্ধাত্ম টাইপের জিনিসপাতি, দুর্বল লাগবে। এবং এই সকল ক্রনিক যে পয়জনিংটা সেইগুলোতে আমরা ট্রিটমেন্ট কি দিব, ফর শিওর গ্রাজুয়াল উইথড্রল। সে ড্রাগ একেবারে যে সব উইথড্র করে নিবে এরকম না, তার অভ্যাস থেকে উইথড্র করতে হবে আস্তে ধীরে, যে গ্রাজুয়ালি সে উইথড্র করে নিবে। এবং মেথাডন 30 থেকে 40 মিলিগ্রাম ডেলি দিতে হবে, ট্যাপার্ড অফ মানে আস্তে আস্তে করে কমাতে হবে, সাডেন করে আমি কমাই দিব এরকম না। তারপর হচ্ছে ডিহাইড্রোকোডিন, এটাও দেওয়া যাইতে পারে লেস সিভিয়ার কেসে। তারপরে সেডেটিভস বা ট্রাঙ্কুইলাইজার্স, তাকে শান্ত করতে, তাকে একটু সেডেশন করতে, রিল্যাক্স করতে, এইগুলোও দেওয়া যেতে পারে। এবং প্রোপানোলল, যাতে সে অ্যাংজাইটি বা ক্র্যাভিংসগুলো না থাকে, যেন প্রোপানোলল দেওয়া যেতে পারে। আর কাউন্সিলিং করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে পরামর্শ দিতে হবে যে আপনার এটা করা যাবে না, ওইটা করা যাবে না। এবং অপিয়াম পয়জনিং অনেকগুলো ডিডিস আছে, এগুলো আমাদের জানতে হবে, কারণ অপিয়াম পয়জনিং যে সিমটমসগুলো, সায়েন্সগুলো, এগুলোর সাথে আমরা কনফিউজ করতে পারি অনেকগুলো পয়জনিংকে, যেমন অ্যালকোহল পয়জনিং বা বারবিচুরেট পয়জনিং, কার্বলিক অ্যাসিড পয়জনিং, কার্বন মনোক্সাইড পয়জনিং, এই জিনিসপাতিগুলো। তারপরে পাশাপাশি অনেকগুলো রোগ, যেমন হচ্ছে ডায়াবেটিক কোমা, ইউরিমিক কোমা, ইপিলেকটিভ কোমা, হিস্ট্রিক্যাল কোমা, এগুলো কিন্তু আমরা এই যে কোমা দিয়ে মনে রাখবো, পয়জনিং দিয়ে মনে রাখবো। ফার্স্টে কিছু পয়জনিং, তারপরে কোমা। তারপর হচ্ছে বিভিন্ন ইনফেকশন, যেমন হচ্ছে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, তারপরে সেরেব্রাল ম্যালেরিয়া। সেরকম বেশ কিছু টাইমে কিন্তু আমরা যে সাইন সিমটমসগুলো পাই সেগুলো ঠিক এই যে অপিয়াম পয়জনিং করলাম এগুলোর সাথে করেসপন্ড করে বা এগুলোর মতোই হয়, বাট এগুলা কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট করতে পারতে হবে যে অ্যাকচুয়ালি কোনগুলো অপিয়াম পয়জনিং। এগুলো বোঝার জন্য ওই যে একটা ডায়াগনোসিস বা ডিটেকশন টেস্ট বলছিলাম, যে ওই যে সালফিউরিক অ্যাসিড দিয়ে ফর্মালডিহাইড মিশিয়ে ওই যে টেস্টটার কথা বলছিলাম, ওইটা আমরা অবলম্বন করতে পারি। আচ্ছা, এরপর আমরা প্যাথিডিন নিয়ে একটু জানবো, যে প্যাথিডিন কিন্তু একটা কালারলেস ক্রিস্টালাইন পাউডার, এটার একটা বিটার টেস্ট থাকে এবং এটা কিন্তু সিনথেটিক, রাইট? আমরা অপিয়ামের সিনথেটিক একটা ভার্সন, এবং এটার একটা মরফিন লাইক অ্যাকশন থাকে, হ্যাঁ, মরফিন লাইক অ্যাকশন, এবং এটা একটা সিনথেটিক অপিওয়েড।
কারণ সিনথেটিকগুলোকে আমরা বলি অপিওয়েডস, আর যেগুলো হচ্ছে ন্যাচারালগুলোকে আমরা কি বলতাম অপিয়েটস, টি হবে। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং এটা অ্যানালজেসিক হিসেবে কাজ করে এবং হুইচ প্রোভাইডস সেডেশন এবং ইউফোরিয়া, খুবই ভালো লাগার অনুভূতি দেয় এবং ঘুম ঘুম করে। এবং এটা ব্যথা কমানোর জন্য কিন্তু ইউজ করা হয়। এটার ফ্যাটাল ডোজ 2 গ্রাম ফ্যাটাল ডোজ এবং ফ্যাটাল পিরিয়ড হচ্ছে 24 ঘন্টা। অর্থাৎ 2 গ্রাম এর বেশি বা 2 গ্রাম যদি কেউ নেয় তাহলে সে মারা যাইতে পারে, ব্যাপারটা এরকম 24 ঘন্টার মধ্যে। প্যাথিডিন হচ্ছে হসপিটালে ইউজ করা হয় নার্কোটিক অ্যানালজেসিক হিসেবে এবং পোস্ট অপারেটিভ সিচুয়েশন, অর্থাৎ যখন পার্সেন্টের অপারেশন হয়ে গেছে তারপর সিভিয়ার পেইন কমাইতে এটা হচ্ছে ইউজ করা হয়। এবং এটা এমন একটা পয়জন যেটা হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ মানে কি, এটা ঘুমও করে, নার্কোসিসও করে, পাশাপাশি এটা ব্যথাও কমায়। এবং এটা পেশেন্টদের জানানো হয় না যে আমরা এটা ইউজ করতেছি, কারণ পেশেন্টদের যে জানানো হয় ওরা দেখা যাবে এটা ইউজ করতেছে কারণ ওরা মজা পাচ্ছে। সো এই জন্য এটা হচ্ছে কিন্তু সাবধানে ইউজ করতে হবে। যেমন বেশ কিছু অ্যানালজেসিক আছে যেগুলো কিন্তু নন নার্কোটিক, যেমন হচ্ছে NSAID যেগুলো আছে, অ্যাসপিরিন টাইপের বা NSAID যেগুলো আছে, বা হচ্ছে প্যারাসিটামল। 1 অ্যাম্পুল প্যাথিডিনে দেখা যায় যে 100 মিলিগ্রামের মতো থাকে এবং প্যাথিডিন অ্যাডিকশন আমাদের দেশে এখন কমে গেছে। এরপরে আমাদের হিরোইন নিয়ে জানতে হবে, যেটাকে আমরা ব্রাউন সুগার নামেও চিনে থাকি। তো হিরোইন হচ্ছে সব থেকে অ্যাডিকটিভ একটা ড্রাগ, যেটা 1-2 বার আনন্দ করে নিলে পরে দেখা যায় যে আর ছাড়তে পারা যায় না। মানে যদি ছাড়তে হয় তাহলে ম্যাথাডন ইউজ করতে হয়। সো এরকম দেখা যায় যে অনেক প্রবলেম হয়, এজন্য কিন্তু এটা খুবই মানে ডেঞ্জারাস একটা জিনিস। 3 টাইপের হিরোইন আছে, হোয়াইট, ব্রাউন এবং ব্ল্যাক টার। হিরোইনের আরও বেশ কিছু ফর্ম আছে, যেমন স্ট্রেট হিরোইন, স্পিড বল। তো স্ট্রেট হিরোইন বলতে বোঝায় যে এটার আরও কিছু নাম আছে, যেমন স্ম্যাক, জাঙ্ক, ডোপ। তো এটা কুইনাইন বা হচ্ছে ল্যাকটোস, ম্যানিটল এগুলো দিয়ে ডাইলিউট করা হয় বা পাতলা করা হয়। স্পিড বল হিসেবে যেমন হিরোইন এবং কোকেইন আমরা পড়বো। তো কোকেইন আর হিরোইন দিয়ে যদি কম্বিনেশন করে একটা স্পিড বল ক্রিয়েট করা হয়, এগুলোকে আমরা স্পিড বল বলি। হিরোইনের যে ফ্যাটাল ডোজ সেটা হচ্ছে 50 মিলিগ্রামের মতো। ড্রাউনিং এবং মরফিন পয়জনিং, এই দুটার মধ্যে যে ফ্রথ থাকে সেই ফ্রথের ডিফারেন্স আমাদের জানতে হবে। কারণ আমরা জানলাম যে আমাদের যে মরফিন বা অপিয়াম পয়জনিং এটাতে ফ্রথই ডিসচার্জ হয়। তো এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, দেখা যায় যে ড্রাউনিংয়ের যে ফ্রথটা এটা ফাইন হয়, লেদারি হয় এবং এখানে কোনো দুর্গন্ধ থাকে না। এবং এখানে যে বাবেলসগুলো হয়, এই বাবেলসগুলোকে আমি যদি একটা নাইফের পয়েন্ট দিয়ে খোঁচা দিই তাইলেও এটা মানে নষ্ট হচ্ছে না, বাবেলসগুলো থেকে যাচ্ছে। কিন্তু এই মরফিন পয়জনিংয়ে দেখা যাবে যে এটা কোর্স হয় এবং সফট হয় এবং ইজিলি কিন্তু কলাপস হয়ে যায়। আমি যদি টোকা দিই দেখা গেল যে এটা কলাপস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এই বাবেলসগুলো। এবং অডর থাকে, এখানে একটা অডর থাকবে মরফিনের। সো এটা একটি ইম্পর্টেন্ট কথা। এই যে স্পিড বলের কথা আমরা বললাম, যে স্পিড বল আমরা কি দিয়ে তৈরি করি, কোকেইন আর হচ্ছে হিরোইন। এবং এই কোকেইন আর হিরোইন দিয়ে যে স্পিড বলটা আমরা তৈরি করতেছি কিন্তু 4 টাইমস মোর পাওয়ারফুল দেন মরফিন। সো এই জন্য দেখা যায় যে অনেকে এটা ইউজ করতে পারে বিভিন্ন কাজে।